আমরা দেখছি যে আওয়ামী লীগ ধরেন ৩২ নম্বর ভাঙার পর থেকে বিভিন্ন জনকে হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে, হ্যান করবে ত্যান করবে, এই হবে সেই হবে, নানা রকমের। অর্থাৎ এদেরকে ফিরে আসার কোনো সুযোগ আপনি দেখেন? মানে অনেকে বলে, যেমন কদিন আগে আলী রিয়াজ সাহেব বললেন আওয়ামী লীগ ক্ষমা চাইতে পারে, এই করতে পারে, ওই করতে পারে। আপনি কি কোনো স্কোপ দেখেন হাসিনার বা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের বা জনগণের কাছে যাওয়ার কোনো সুযোগ কি আপনি দেখেন? না, আমি এখানে ক্ষমা চাওয়ার তো কোনো সুযোগ নাই, কারণ এখানে তো ফৌজদারি অপরাধ হয়ে গেছে, তাই না? তারা গণহত্যা করে ফেলেছে, তো এবং গণহত্যার ডাইরেক্ট অর্ডারে হয়েছে হাসিনা। এখানে ক্ষমা তো পরের ব্যাপার। ক্ষমা চাইবে কারা? যারা সরাসরি গণহত্যার সাথে জড়িত ছিল না, কিন্তু আওয়ামী লীগ সমর্থক ছিল, কিংবা আওয়ামী লীগ হয়তো দল করত, তারা ক্ষমা চাইতে পারে যে আমাদের ভুল হয়েছিল যে আমরা আওয়ামী লীগ করেছিলাম। ক্ষমা চাওয়ার ধরনটা কিন্তু তাই হবে, তারা ক্ষমা চাইবে। শেখ হাসিনার বা যারা এই গণহত্যার পান্ডা, যারা খুনি হত্যাকারী, তাদের ক্ষমার তো আর কোনো প্রশ্ন এখানে আসে না, তাদের বিচার হতে হবে। ক্ষমার প্রশ্ন এখানে অপ্রাসঙ্গিক। কিন্তু যেটা আপনার খেয়াল করতে হবে যে বাংলাদেশের এক ধরনের সুশীল গ্রুপ আছে, তারা আবার বিবৃতি দেয়, এবং এবারও কিন্তু বিবৃতি দিয়েছে। এবং যারা বিবৃতি দিয়েছে ৩২ নম্বর ভাঙার পরে, আপনি খেয়াল করবেন এই দলটা কারা। এই দলটা আসলে লুকানো আওয়ামী লীগের। তারা আওয়ামী লীগের 15 বছর আওয়ামী ফ্যাসিবাদকে তারা সমর্থন জানিয়েছে। সুলতানা কামাল চক্রবর্তী, আমি একটা নামই যদি বলি, সুলতানা কামাল চক্রবর্তী আওয়ামী লীগের প্রত্যেকটা হত্যাকাণ্ডকে সমর্থন করেছে। শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছিল সেটাকে সমর্থন করেছে। এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আপনি, আমি, কিংবা অধিকার, আদিলুর রহমান খান, তিনি যখন রিপোর্ট করছিলেন বাংলাদেশ থেকে, এখন উপদেষ্টা আদিলুর রহমান খান, তিনি যখন জীবনের ঝুঁকি নিয়ে রিপোর্ট করছিলেন যে বাংলাদেশে কিরকম ভাবে মানবাধিকার হরণ হচ্ছে, তার বিরুদ্ধে সুলতানা কামাল চক্রবর্তী ভারতীয় পত্র পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে বলতো যে আদিলুর রহমান খানের কথা আপনারা বিশ্বাস করবেন না। আদিলুর রহমান খান বিএনপি আমলে কিছুদিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিল। যেহেতু সে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিল 2001 থেকে 2006 এর মধ্যে, আমার মনে হয় বছর দুয়েক আদিলুর রহমান খান ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন। এই কারণে সুলতানা কামাল চক্রবর্তী বলতে চাইতেন যে আদিলুর রহমান খানের কথা হচ্ছে প্রোপাগান্ডা, বাংলাদেশে কোনো হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে না। অথচ সুলতানা কামাল চক্রবর্তী নিজেকে মানবাধিকার কর্মী দাবি করেন। তো আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে দেখালাম যে এই যে গ্রুপটা, যারা বেসিক্যালি আওয়ামী লীগের এবং কট্টর ভারতপন্থী এবং ভয়ানকভাবে ইসলাম বিদ্বেষী, তারা কিন্তু তাদের কর্মকাণ্ড অব্যাহত রাখবে এবং তারা চেষ্টা করবে আওয়ামী লীগকে পুনর্বাসন, এবং আওয়ামী লীগ পুনর্বাসনের সঙ্গে সঙ্গে তারা কিন্তু ভারতীয় যে হেজিমনি সেটাকে আবার বাংলাদেশে প্রবেশ করাতে চাইবে। তো সেটার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, জনগণকে সতর্ক থাকতে হবে এবং এদেরকে চিহ্নিত করতে হবে। আমরা তো এবার হত্যাকারীদের চিহ্নিত করলাম, কিন্তু হত্যাকারীদের যারা সমর্থক ছিল 15 বছর ধরে, যারা এই ফ্যাসিবাদকে গড়ে উঠতে সহায়তা করেছে, সিভিল সোসাইটি বলেন, মিডিয়া বলেন, জুডিশিয়ারি বলেন, কি বলে ব্যুরোক্রেসি বলেন, তাদের সবাইকে চিহ্নিত করতে হবে যে কারা 15 বছর ধরে এমন একটা ভয়ঙ্কর ফ্যাসিবাদ তৈরি হতে দিয়েছে বাংলাদেশে তাদের সমর্থনের কারণে, এবং তারা এই গণহত্যাকেও সমর্থন করেছে। আপনার মনে আছে যখন গণহত্যা চলছে, মানে জুলাই মাসে যখন শুরু হয়েছে গণহত্যা এবং অব্যাহতভাবে চলছে, তখনও কিন্তু এই গোষ্ঠী আওয়ামী লীগকে সমর্থন করেছে। কাজে এদেরকেও আপনার চিহ্নিত করা দরকার সামাজিকভাবে, এদের এক ধরনের সাজা হওয়া দরকার সামাজিকভাবে। এবং মাহমুদ ভাই 32 নম্বর ভাঙার পরে যে বিবৃতি বা যে কান্নাকাটি, মানবাধিকার রিপোর্টের পরে, জাতিসংঘের এই রিপোর্টের পরে কিন্তু আমরা কোনো সুশীলকে ওইভাবে দেখছি না এটাকে সমর্থন করে বা আওয়ামী লীগের প্রতি নিন্দা জানিয়ে বা মানবাধিকারের ব্যাপারে সোচ্চার হয়ে কোনো কথা বলতে। আমি এখনো দেখিনি, আপনি দেখেছেন কিনা আমি এখন পর্যন্ত তাদের কোনো সারা শব্দ নাই। এবং যারা 32 নম্বর ভাঙা নিয়ে এত কান্নাকাটি করলো, আমরা যদি একটু অতীতে ফিরে যাই, যখন বেগম খালেদা জিয়ার বাড়ি, যেটা জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়ার বাড়ি ছিল ক্যান্টনমেন্টে, সেই বাড়ি যখন ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, এবং সেই বাড়িতে গুড়িয়ে দিল এবং এটা একটা লিগ্যাল বাড়ি ছিল খালেদা জিয়ার, তখন এই শ্রেণীকে কিন্তু আমরা একটা শব্দ উচ্চারণ করতে দেখি নাই। এবং আপনার আরেকটা মনে আছে কিনা যে পার্লামেন্টে, তথাকথিত পার্লামেন্ট, যেটা একটা ভুয়া পার্লামেন্ট ছিল 15 বছর ধরে, সেই পার্লামেন্টে আওয়ামী লীগের নেতারা অবিরত হুমকি দিত যে জিয়াউর রহমানের মাজারও গুড়িয়ে দেবে। আপনার কি মনে আছে যে জিয়াউর রহমানের মাজার এখান থেকে লাশ উঠিয়ে নিয়ে তারা ইয়েতে নিয়ে যাবে, বগুড়ায় নিয়ে যাবে? এই হুমকি কিন্তু প্রতিনিয়ত দেওয়া হতো।
তখনও এদের মুখে আমরা কখনো প্রতিবাদ শুনি নাই।